আচ্ছা দেখেন টাইপগুলো করেছেন, তারপরে একটা প্রোডাক্টের শুরু থেকে ওই প্রোডাক্ট সম্পর্কে যখন কাস্টমার জেনে ফেললো, তার একটা গ্রোথ হলো, স্ট্যাগন্যান্ট অবস্থায় চলে আসে, তখন আর কিছুদিন পরে গিয়ে ওটা ডিক্লাইন হয়ে যায়। আর কিছুদিন পরে গিয়ে দেখেন, আপনারা যদি এভাবে চিন্তা করেন, হয় আপনার ইনিশিয়াল ফেজ, এখান থেকে ধরেন এখানে কোথায় যাবে, গ্রোথে যাওয়ার পরে কিছুদিন পরে এটা কি হবে, ম্যাচুরিটি ফেজে এসে একটা স্ট্যাগন্যান্ট অবস্থায় চলে আসবে, এটা আর বাড়বেও না কমবেও না, এক সময় কি এটা ডিক্লাইন হয়ে যাবে। সো আমরা কতগুলো ফেজ পেলাম, একটা প্রজেক্ট থাকে সবসময়, ঠিক আছে, অনগোয়িং একটা প্রসেস হিসেবে চলবে। চ্যাপ্টারটা মূলত অ্যাসিওরেন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে, ঠিক আছে। ধরেন আপনি একটা প্রজেক্ট করবেন, এখন সেই প্রজেক্টের বায়াররা আমাদের থেকে প্রোডাক্ট কেনে, তখন ওদের কোয়ালিটি একজন অফিসার থাকে আলাদা কোয়ালিটি চেক করার জন্য। সো আপনাদেরকে মনে হয় বলেছিলাম যে অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলিস্তান বা আদার্স বিভিন্ন জায়গাতে দেখবেন, মিরপুর 10, গুলিস্তান, এরকম কয়েকটা জায়গাতে আপনারা খুব কম দামে ভালো ভালো লেভেলের প্রোডাক্ট পেয়ে যাবেন। পাঞ্জাবি বলেন, টি শার্ট বলেন, জুতা বলেন, বিভিন্ন জিনিস বলেন। তো এত ব্র্যান্ডেড প্রোডাক্ট ওখানে কেন কম টাকায় পাওয়া যাচ্ছে? বিকজ অফ কোয়ালিটি ফেল। কারণ ওই প্রোডাক্টের কোনো না কোনো একটা জায়গায়, ধরেন একটা বাটন অথবা কোনো একটা সুতা, বা ধরেন সাইজ, অথবা কোনোটা দেখবেন যে এক পাশ একটু রাউন্ড হয়েছে আর এক পাশ একটু রাউন্ড কম হয়েছে। দেখেন আমাদের কাছে এগুলো কোনো ইস্যুজ না, কিন্তু যে বায়াররা মানে বিদেশি যারা আছে, তারা এই কোয়ালিটির বিষয়ে খুবই সচেতন, এবং তাদের কোয়ালিটি অফিসাররা যদি একটা এভাবে করে কোনো ধরনের রিজেক্ট বের করতে পারে, ওই পোর্শনটুকুর জন্য ওই প্রোডাক্টটা তারা নেয় না। তখন ওই প্রোডাক্টটা কী করবে, রাইট, তখন ইভেন ওই লটের যেগুলো থাকে ওই লটই পুরো তারা ক্যান্সেল করে দেয়। যেমন আপনারা কথায় বলে যে একটা ভাত যদি আপনারা করেন, চাপ দেন, তাহলে বুঝতে পারবেন বাকি ভাতগুলো হয়েছে কিনা। সো ওরা যখন একটা প্রোডাক্ট এরকম ডিফেক্ট পেয়ে যায়, তখন বাকি প্রোডাক্টগুলো নেয় না। সো ওই প্রোডাক্টগুলো কী হয়, এভাবে করে মার্কেটে সেল হয়ে যায়, ঠিক আছে। তখন আপনি ওটা পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন বা অনেক কম টাকায় পেয়ে যাচ্ছেন। দেখবেন 2000 টাকার একটা প্রোডাক্ট আপনি 500 টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সময়, ঠিক আছে। সো এই ব্যাপারটা থাকে। তো আমরা মূলত এই জিনিসটাই পড়ব, শেষ পর্যন্ত আপনাকে প্রত্যেকটা স্পেসে কী করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। এইটার গুরুত্বটা কি, এটার রোলটা কি, এটাই আমরা এখানে দেখব। এখানে খুব বেশি টপিক নেই, একদম কম। দেখেন কি বলেছে, ইন দ্য ডাইনামিক ওয়ার্ল্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট এনশিওরিং দ্য হাইয়েস্ট লেভেল অফ কোয়ালিটি ইন আ ইউনিভার্সাল চ্যালেঞ্জ। দেখেন কি বলেছে, এটা কিন্তু বলেই দিয়েছে যে ইউনিভার্সাল চ্যালেঞ্জ। আপনি যখন গ্লোবাল বিজনেস করবেন, তখন এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ, এটা শুধুমাত্র আমাদের দেশের জন্য না। যখন আপনি ইউনিভার্সাল চিন্তা করবেন, তখন আমার দেশের ক্যারেক্টার কি সেটা চিন্তা করা যাবে না, ইউনিভার্সাল তারা কি চাচ্ছে আমার সেটা দেখতে হবে। কি বলেছে, ইউনিভার্সাল চ্যালেঞ্জ দ্যাট স্প্যান্স অ্যাক্রস অল টাইপস অফ প্রজেক্ট অ্যান্ড প্রসেসেস। এই যে কোয়ালিটি কন্ট্রোলের যে বিষয়টা, এটা আপনার অল টাইপ অফ প্রজেক্টের মধ্যে এবং অল প্রসেসের মধ্যে। এই যে আপনারা যখন প্রসেস করেন একটা প্রজেক্ট, আপনারা কিভাবে করবেন, প্রথমে আপনারা আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করে কি করলেন, সেটা একটা বাজেট করলেন, বাজেট করে সেটাকে আপনারা ইমপ্লিমেন্ট করলেন, ইমপ্লিমেন্ট করার পরে সেটাকে মনিটর করলেন, মনিটর করার পরে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেটাকে আবার অ্যাডজাস্ট করলেন। এভাবেই তো আমাদের প্রজেক্টে এটা সাইকেলটা চলতে থাকে। সো প্রত্যেকটা জায়গাতে আপনি কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করবেন, কেন করবেন, এটার প্রয়োজনীয়তা আমরা দেখব। বুঝতে পেরেছেন? আচ্ছা,
আচ্ছা বলেন তো কোয়ালিটির সংজ্ঞা কি? কোয়ালিটি কি? সেট অফ স্ট্যান্ডার্ড। আচ্ছা শুনেন, কোয়ালিটির কোনো সংজ্ঞা আসলে স্পেসিফিক কোনো সংজ্ঞা নেই। কেন জানেন? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ধরেন একটা প্রোডাক্ট আপনি ধরেন কি বলবো, এই পানির বোতলটা, ঠিক আছে, আপনি কিনলেন, কেনার পরে এখন আপনারা 5-6জনই কিনলেন, কেনার পরে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বলেন এটার কোয়ালিটি কেমন, আপনি যেভাবে বলবেন, আপনাকে জিজ্ঞেস করলে সেভাবে বলবেন না। কেন? কোয়ালিটি সেটাই এই প্রোডাক্ট থেকে আপনি কি চেয়েছিলেন, আপনার এক্সপেকটেশন কি ছিল, আপনার এক্সপেকটেশনটা আসলে কি ছিল, সেই এক্সপেকটেশন যদি ফুলফিল হয় তাহলেই আপনি বলবেন এটা কোয়ালিটিফুল, আদারওয়াইজ নট। ধরেন আপনার ভালো লেগেছে যে এটার প্যাকেজিংটা ভালো লেগেছে, সো আপনি বলতেই পারেন হ্যাঁ মিস এটা হচ্ছে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। আরেকজন আপনার ধরেন এই প্যাকেজিংটা ভালো লাগে না, এখানে নীল কালার হয়, অন্য কালার হলে মনে হয় ভালো হতো। আবার ধরেন আপনার কাছে প্যাকেজিংটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু পানিটা খাওয়ার পরে হয়তো আপনি মন মতো পাননি, সো আপনার কাছে এটা কোয়ালিটিফুল না। আবার দেখবেন অনেকে আছে যারা গ্রাম থেকে শহরে আসে বা শহর থেকে গ্রামে যায়, হুট করে একটা জায়গায় গিয়ে কিন্তু পানিটা অ্যাডজাস্ট করতে পারে না। কারো কারো কাছে লবণাক্ত মনে হয়, কারো কাছে একটু কষকষ মনে হয়, কারো কাছে খেতে ভালো লাগে না, একটু কয়েকদিন খাওয়ার পরে অ্যাডজাস্ট হয়ে যায়। সো আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন বলেন তো এখানে, সে বলবে একদমই ভালো না, কিন্তু আপনি খাচ্ছেন, আপনি জানেন আপনার পানিটা এখানে সবচেয়ে সুপেয় একটা পানি। সো আপনি তাহলে কোয়ালিটির সঙ্গে কীভাবে দেবেন? এই মার্কারটা আমি ইউজ করছি, এখন আমার কাছে যদি মনে হয় যে মার্কারের এই যে পিগমেন্টেশনটা এটা ভালো, তার মানে এটার কোয়ালিটি ভালো, আমি বললাম এটার কোয়ালিটি ভালো। আর একজনের কাছে জিজ্ঞাসা করলো এটার কোয়ালিটি কীরকম, তার এক্সপেকটেশন ছিল যে এটা সে 1 মাস ব্যবহার করবে, কিন্তু সে ব্যবহার করতে গিয়ে দেখলো 15 দিনে শেষ হয়ে গেল, তখন সে বলবে এটার কোয়ালিটি অনেক ডাউন। সো কোয়ালিটি সেটাই যেটা আপনি এক্সপেক্ট করেছেন, আপনার এক্সপেকটেশন সে ফুলফিল যদি করতে পারে, মানে যেটা ডিজায়ার্ড এক্সপেকটেশন এবং অ্যাকচুয়াল যে পারফরমেন্স, এই প্রোডাক্টের ডিজায়ার এক্সপেকটেশন কি, ডিজায়ার পারফরমেন্সটা কি এবং অ্যাকচুয়াল পারফরমেন্স কি পেয়েছেন, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দুইটার ব্যালেন্স যদি থাকে, সেটাই হচ্ছে কি কোয়ালিটি। তাহলে এবার দেখেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ প্রজেক্ট লাইফ সাইকেল ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। কোয়ালিটি আপনারা বুঝে ফেললেন। এখন আমরা যেহেতু দেখছি যে প্রজেক্টের লাইফ সাইকেলের মধ্যে কোয়ালিটির রোলটা কি, তাহলে আপনাদের এটাও বুঝতে হবে যে প্রজেক্ট লাইফ সাইকেল কি। দেখেন কি বলেছে, দ্য প্রজেক্ট লাইফ সাইকেল ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য স্টেপস ইনভলভ। দেখেন কি বলেছে, স্টেপস ইনভলভ, প্রত্যেকটা স্টেপের কথা কিন্তু বলেছে। ইন আ প্রজেক্ট ফ্রম ইনিশিয়েশন টু এক্সিকিউশন, একটা প্রজেক্ট শুরু থেকে একদম এক্সিকিউশন পর্যন্ত যতগুলো ফেজ আপনারা পার করেন, এই প্রত্যেকটা জিনিসকে কি বলা হয়? প্রজেক্ট লাইফ সাইকেল। এই প্রত্যেকটা জিনিসকে বলা হয় প্রজেক্ট লাইফ সাইকেল। আপনি এইভাবে মানুষের লাইফ সাইকেল চিন্তা করতে পারেন, আপনি স্টুডেন্ট, আপনার স্টুডেন্টশিপের লাইফ সাইকেল চিন্তা করতে পারেন, একটা প্রোডাক্ট লাইফ সাইকেল চিন্তা করতে পারেন। এইবার দেখেন আমরা আচ্ছা দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রোল এখানে কিভাবে হেল্প করে সেটা দেখতে হলে আগে আপনাকে বুঝতে হবে প্রজেক্ট লাইফ সাইকেলটা কি। দেখেন প্রথমে কি বলেছে, ইনিশিয়েশন। প্রথমে বলেছে কি ইনিশিয়েশন। দেখেন ইনিশিয়েশন মানে একটা প্রজেক্টের শুরু। আপনি মনে করলেন আপনি একটা সেতু বানাবেন, ধরেন আমরা পদ্মা সেতুর কথাই চিন্তা করি। প্রথমে মনে করানো হবে পদ্মার উপরে এবং এটা আমাদের প্রয়োজন। ইনিশিয়েশন ফেজে কি করে, ইনিশিয়েশন পেজে বিভিন্ন ধরনের কার কার কি মন্তব্য আছে, এখানে কি কি অ্যাডভাইস আছে সবগুলো নেওয়া হয় এবং এর জন্য যত ধরনের কাগজপত্র প্রয়োজন, রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করা প্রয়োজন এবং এটা নিয়ে একটা রিসার্চ করা প্রয়োজন। প্রত্যেকটা জিনিস কোথায়? এখানে। এবং এখানে একটা পক্ষ থেকে কিন্তু আপনাকে লিগাল একটা ডকুমেন্টেশন করতে হবে, একটা লিগাল ডকুমেন্ট আনতে হবে একটা প্রজেক্ট শুরু করার জন্য। সেই লিগাল ডকুমেন্টেশন আপনি করলেন। এইবার সেকেন্ড ফেজে আসেন প্ল্যানিং। প্ল্যানিংয়ে এইবার করবেন সেই প্ল্যানিংটা করলেন। ধরেন আমরা এই পদ্মা সেতুর হিসেবটা বাদিয়ে দিলাম, আপনাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম। অ্যাসাইনমেন্ট একটা প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট একটা কি প্রজেক্ট। এখন সেই প্রজেক্টটা করার সময় আপনি ফার্স্টে ইনিশিয়েশনে কি করবেন, আমি ধরেন এটা একটা গ্রুপ প্রজেক্ট দিলাম, সেহেতু আপনি প্রথমেই গ্রুপ মেম্বার সিলেক্ট করবেন। ধরেন 6 জন করে গ্রুপ মেম্বার, সো ওই 6 জনকে আপনি সিলেক্ট করবেন। প্রজেক্টে কী কী করবেন না করবেন সেগুলো পরে, আগে ইনিশিয়েশনে আপনি কী করলেন, গ্রুপ মেম্বার সিলেক্ট করলেন কারা কারা এখানে কাজ করবে। সেকেন্ড ফেজে এসে আপনি প্ল্যানিং করবেন যে কীভাবে আপনি পুরো গ্রুপ মানে প্রজেক্টটা আপনি শেষ করবেন, সেই সব ধরনের প্ল্যানিং আপনি সেকেন্ড ফেজে করবেন। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ ইজ প্ল্যানিং, কারণ আপনার প্ল্যানিংয়ে যদি কোনো ধরনের ভুল থেকে যায় তাহলে পুরো ফেজে আপনাকে এটা সাফার করতে হবে। সো আপনার এই প্ল্যানিংটা কিন্তু আমরা একবার করি না, ওই ক্লোজ করতে গিয়ে আমরা প্ল্যানিং করি, এক্সিকিউশনের সময় আমরা প্ল্যানিং করি, মনিটরিংয়ের সময় আমরা প্ল্যানিং করি যদি প্রয়োজন হয়, ঠিক আছে।
সো এই প্ল্যানিং ফেজে এসে আপনি সকল ধরনের ডকুমেন্টস বলেন, সকল ধরনের এক প্রকার একটা গ্রাফিক্যাল, মানে আপনি গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন করে ফেলবেন আপনি একটা প্রজেক্ট কিভাবে করবেন, ঠিক আছে। এইবার আসেন থার্ড ফেজ, এক্সিকিউশন। এক্সিকিউশন এসে আপনি কি করবেন, প্রজেক্টটাকে এক্সিকিউট করলেন। এখন আপনি প্ল্যানিংয়ে ঠিক করলেন যে আপনি হচ্ছেন প্রজেক্টের প্রথম পার্ট করবেন, আপনি দ্বিতীয় পার্ট করবেন, আপনি তৃতীয় পার্ট করবেন, এভাবে ভাগ করে দিলেন। এক্সিকিউশন ফেজ মানে হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক। এটা কি ট্রান্সফার ইনটু অ্যাকচুয়াল ওয়ার্ক, আপনি যেটা ভেবেছেন করবেন প্ল্যানিংয়ে, এটা আপনি থার্ড ফেজে এসে এক্সিকিউট করছেন। এখন এই এক্সিকিউট করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ধরেন অনেক ধরনের প্রবলেম হয়ে গেল এক্সিকিউট করতে গিয়ে। এইবার আসেন মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং। এই করতে গিয়ে পেলেন যে আপনি থার্ড মেম্বারকে যেই কাজটুকু দিয়েছিলেন সেই কাজটুকু সে পুরোপুরি করতে পারেনি এবং তার কিছু ল্যাকিংস আছে। এখানে যদি তখন আপনি কি করলেন, এই মনিটর করে দেখলেন আপনার এই সমস্যাটা। এবার কন্ট্রোলিংয়ে গিয়ে কী করবেন, ওই সমস্যাটা আপনি সমাধান করবেন। যে আপনি বুঝতে পারলেন যে এখানে একজনের জায়গায় আমি যদি দুইজন দেই তাহলে আমার প্রজেক্টটা ভালোভাবে রান করবে, তখন আপনি কি করলেন, আরেকজনকে ওখানে অ্যাড করলেন। এই যে আপনি মনিটরিং করে গ্যাপটা বের করে আপনি গ্যাপটাকে ফুলফিল করার জন্য কন্ট্রোলিং সেশন এসে কি করলেন, আরেকজন লোককে অ্যাড করে রেসপন্সিবিলিটি দিয়ে দিলেন। এটাই হচ্ছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং। এবারে লাস্ট ফেজে আসেন ক্লোজার। আপনার একটা প্রজেক্ট দিয়েছিলাম, প্রজেক্টটা অলরেডি ডান, একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আপনারা এটাকে মার্চ করলেন, মার্চ করে আমার কাছে প্রজেক্ট আকারে সাবমিশন করে দিলেন। এই যে আমাকে সাবমিশন করে দিলেন, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। তার মানে কি আপনার দায়িত্ব শেষ, এরপরের দায়িত্ব কি আমার শুরু, এটাকে মার্কিং করা। সো ওটা আমি বলতে পারি যে আমার ইনিশিয়েশন ফেজ, বাট আপনাদের কি ক্লোজার, আপনাদের ক্লোজার। তাহলে দেখেন প্রজেক্টের লাইফ সাইকেলটা কীভাবে গিয়েছে। এই 5টা ফেজ আপনার করতেই হবে প্রজেক্টে। এইবারে আসেন এই 5টা ফেজের মধ্যেই আমরা প্রত্যেকটা ফেজেই কোয়ালিটি অ্যাসিওরেন্স করতে হবে। আমরা এটা বলতে পারবো না যে আমরা শুরুতে কোয়ালিটি অ্যাসিওরেন্স করব, আবার হচ্ছে আপনার যখন মানে ক্লোজ করব তখন কি আমরা কোয়ালিটি চেক করব, তাহলে হবে না। তাহলে কি হবে জানেন, মাঝখানে গিয়ে কোয়ালিটি ব্রেক হয়ে যাবে। এই যে কোয়ালিটি গ্যাপটা, সেটা আমরা শেষে গিয়ে কখনো ফুলফিল করতে পারবো না। ধরেন একটা পাঞ্জাবি তৈরি করবো আমরা, এই যে স্যার আপনার গায়ে যেমন একটা পাঞ্জাবি আছে খুব সুন্দর, এখন এই পাঞ্জাবিটা তৈরি করতে গিয়ে তারা যদি ওই শেষের ফেজের কথা চিন্তা করতো যে আমরা শেষে গিয়ে কোয়ালিটি কন্ট্রোল করব, তাহলে কি দেখা যেত, ধরেন এমন একটা ডিফেক্ট তারা পেয়েছে যেটা এখন আর সমাধান করা সম্ভব না। যদি এখন সেটা সমাধান করতে হয়, এই পাঞ্জাবিটাকে আবার খুলতে হবে, ধরেন পুরোপুরি আমার স্টিচগুলো খুলতে হবে, খুলে তারপরে আমাকে সাইজটা ঠিক করতে হবে, তাহলে এটা অবশ্যই কস্ট মানে অনেক বেশি কষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে এটা ঠিক করাটা অনেক বেশি টাফ হয়ে যায় এবং ওখানে আপনার লসের পরিমাণটা বেশি হয়। তো আপনার কোয়ালিটি কন্ট্রোল করতে হবে প্রত্যেকটা ফেজে। যখন আপনি কোয়ালিটি কন্ট্রোলে গিয়ে দেখবেন যে আপনার বাটন সেশনে গিয়ে বাটনটা ঠিকভাবে লাগায়নি, আপনি ওখানেই সেটাকে ঠিক করেন, ওখানেই সেটাকে মনিটরিং করেন, কন্ট্রোল করেন। আপনি ধরেন যেখানে হচ্ছে আপনার যে করে সাইজ মেজারমেন্ট করে, সাইজ মেজারমেন্টে গিয়ে দেখলো যে সাইজ মেজারমেন্টে ঠিক নাই, আপনি ওখানেই সেটা ঠিক করেন। তাহলে কি আপনার কষ্ট কমে যাবে, টাইমও সেভ হবে। সো আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ফেজে ফেজে আমাকে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে এখানে? আমরা কি পরের সেশনে যেতে পারি? ওকে, এবার দেখেন হাউ টু এনশিওর কোয়ালিটি অ্যাসিওরেন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা জানলাম কোয়ালিটি কাকে বলে, কোয়ালিটি অ্যাসিওরেন্স কাকে বলে, আমরা জানলাম প্রজেক্ট লাইফ সাইকেল কাকে বলে। এইবার আমরা দেখব যে আপনি ওই প্রজেক্ট লাইফ সাইকেলের মাঝখানে বা প্রজেক্ট ম্যানেজমেন্টের মাঝখানে কিভাবে আপনার কোয়ালিটি এনশিওর করবেন। ঠিক আছে, দেখেন প্রথমে কি বলেছে, ইনস্টলিং কোয়ালিটি ইন দ্য হায়ারিং প্রসেস। ইনস্টলিং কোয়ালিটি ইন দ্য হায়ারিং প্রসেস, দেখেন ওই যে বলেছিলাম যে শেষে গিয়ে আপনি কোয়ালিটি মেনটেন করতে পারবেন না, প্রথম থেকে করতে হবে। বাই rigorous screening and interviewing techniques, conducting through background checks and assessing candidates relevant experience। কি বলেছে, ধরেন একটা প্রজেক্ট করবেন, এখন এই প্রজেক্টের মধ্যে আপনি হিউম্যান রিসোর্স কাদের রাখবেন, কোন এমপ্লয়ি খাটাবেন। এখন প্রথমেই আপনাকে কি করতে হবে, যখন ওই এমপ্লয়ি হায়ার করবেন ওই সময় সে ওই টেকনোলজি সম্পর্কে জানে কিনা, সে এই প্রজেক্ট কন্ডাক্ট করতে পারবে কিনা এবং তার মধ্যে ওই ধরনের কোয়ালিটি এবং এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা আপনি শুরুতেই আইডেন্টিফাই করে তাকে হায়ার করলেন। তাহলে কিন্তু আপনি এক্স্যাক্টলি জেনে গেলেন যে এই প্রজেক্ট সম্পন্ন করার জন্য তার কোয়ালিটি আছে কি নাই। আপনাকে কি ওকে ট্রেনিং দিতে হবে কি দিতে হবে না। সো প্রথমে আপনি এভাবে করে আপনার কোয়ালিটি অ্যাসিওরেন্স করলেন। সেকেন্ড ওয়ান দেখেন, ডিফাইনিং দ্য জব রোল কোয়ালিটি রিকোয়ারমেন্ট। এখানে কি বলেছে, by outlining specific quality standards, skill and qualifications necessary for each job role। দেখেন
আপনার কোয়ালিটি একটা রিকোয়ারমেন্ট ডিফাইন করে দিতে হবে। কি বলেছে সেকেন্ড ফেজে এসে, ধরেন এটা আপনার একটা প্রোডাক্ট, ধরেন আপনি একটা মার্কার প্রডিউস করবেন। এখন এই মার্কার প্রডিউস করার জন্য আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, যাদেরকে আপনি জব রোল স্পেসিফিক করে দিয়েছেন, ধরেন যে হচ্ছে এ কর্মী, বি একজন কর্মী, সি একজন কর্মী। এখন আপনি প্রথমেই ঠিক করে দিবেন এই যে এ তার যে ধরনের স্কিলগুলো আছে আপনার, তাকে কাজ দিতে হবে যে বি তার যে স্পেসিফিক এক্সপিরিয়েন্স যে ক্ষেত্রে আছে আপনাকে সেই ক্ষেত্রে তাকে কাজ দিতে হবে। আবার ধরেন কোয়ালিটি ভালো, তাকে আপনি প্রোডাক্ট তৈরি করতে দিবেন। এখানে ধরেন এই যে এই ব্যক্তি তার কোয়ালিটিতে চেকিং এই যে স্পেসিফিক রোলগুলো যেখানে দিয়ে দিচ্ছেন, রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছেন এবং একটা স্ট্যান্ডার্ড আপনি সেট করে দিবেন। প্রথমে বলেন তো, আপনি যদি কোনো ধরনের স্ট্যান্ডার্ড সেট না করেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার অ্যাকচুয়াল পারফরমেন্স কি? আপনি ধরেন এখানে একটা সেট করে দিলেন পার পার্সনের কাজগুলো, মানে একটা মার্কার তৈরি করতে প্রত্যেকটা পার্সনের সময় লাগবে 3 মিনিট করে। 3 মিনিট করে আপনি ঠিক করে দিলেন। এটাকে কি বলা হয়? স্ট্যান্ডার্ড। এটাকে কি বলা হয়? কোয়ালিটি স্ট্যান্ডার্ড। আপনি এই যে একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেট করে দিলেন, এখন আপনি ধরেন আপনার প্রজেক্ট যখন মানে আপনি মনিটর করবেন তখন আপনি দেখলেন যে পার পার্সনের 3 মিনিট না 4 মিনিট করে লাগছে। আপনি দেখলেন 3 মিনিটের জায়গায় 4 মিনিট করে লাগছে। এই যে আপনার ডিজায়ার্ড কোয়ালিটির সাথে অ্যাকচুয়াল যে মানে পারফরমেন্স, এইটার যে একটা গ্যাপ তৈরি হলো, এই গ্যাপটা আইডেন্টিফাই করতে পেরেছেন আপনি কিভাবে? বিকজ অফ আপনি আগে এই একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিলেন। যদি না আপনি স্ট্যান্ডার্ড সেট করে দিতেন, আপনি কিভাবে বুঝতেন যে এখন একজনের 4 মিনিট লাগছে, তার বেশি লাগছে? এটা আপনি বুঝতে পারতেন না। সো এই একটা স্ট্যান্ডার্ড সেট করে দিবেন। সেট করে দেওয়ার পরে আপনি অ্যাকচুয়াল পারফরমেন্সের সাথে ওটাকে মিলাবেন। যে গ্যাপটা তৈরি হবে এবার আপনি খুঁজে বের করবেন এই গ্যাপটা কেন হলো, কোথায় হলো। তার মানে এই তিনজনের এবার আপনি আইডেন্টিফাই করে পেয়ে গেলেন যে এই বিকে আপনি যে কাজটা দিয়েছেন তার সাথে তার স্পেসিফিক স্কিল যেটা সেটা ব্যালেন্স হচ্ছে না। সে হয়তো অন্য কোনো প্রজেক্টে ভালো, অথবা আমি এখানে যদি আরেকজন কর্মী নিয়োগ দেই তাহলে মনে হয় টাইমটা কমে আসবে, তখন আমাকে সেটা করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন এটা কিভাবে করে? এবার দেখেন পারফরমেন্স। আপনাদেরকে সবাইকে 3.75 পেতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলেই দিলাম আপনারা কিভাবে 3.75 পাবেন। এই যে আপনাদেরকে আমি বলেছি যে আপনারা যদি পরীক্ষা করতে পারেন, সেটাকে ডেসক্রাইব করতে পারেন, রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারেন, আপনারা খাতার মার্জিনটা ঠিকভাবে করতে পারেন, লেখাগুলো অনেক বেশি ক্লিয়ার করতে পারেন, কম লেখেন কিন্তু কাটাছেঁড়া কম করেন, এভাবে ডাবল মানে রাইটিং না করে আপনারা একবারে কেটে দেন। আপনারা এখানে যত বেশি পারেন রিয়েল লাইফ এক্সাম্পল ব্যবহার করেন। এটা আমি বলে দিলাম। এই যে আমি আপনাদেরকে কোয়ালিটির সাথে গাইডলাইন দিয়ে দিলাম, তার মানে এখন আপনারা 3.75 না পেলে অন্তত 7.0 পাবেন অ্যাটলিস্ট, আবার কেউ কেউ বেশিও পাবেন। সো আপনাকে গাইডলাইন যে স্ট্যান্ডার্ড যেমন দিতে হবে, সাথে গাইডলাইনও দিতে হবে। এই যে প্রোডাক্টের জন্য এখন এবারে দেখেন ইমপ্লিমেন্টিং পিরিয়ডিক্যাল সেলফ চেক ফর পার্সোনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স। দেখেন কোয়ালিটি শুধুমাত্র কোম্পানি কেন চেক করবে? আপনি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল আপনারও তো কোয়ালিটি চেক করতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আমার কোনো ল্যাকিংস আছে কিনা। এটাই বলেছে যে প্রত্যেকটা কর্মীকে সেলফ চেক করতে হবে যে পার্সোনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স, আমার পার্সোনাল কোয়ালিটি কীরকম, সেটার জন্য আপনাকে কী করতে হবে? কিছু ক্রাইটেরিয়া আইডেন্টিফাই করে আপনার গ্রোথ হচ্ছে কিনা, আপনার স্কিল ডেভেলপ হচ্ছে কিনা, আপনি যে কাজটা আগে 5 মিনিটে করতেন সেই কাজটা এখন 3 মিনিটে করতে পারেন কিনা। দেখবেন আপনারা একটা কাজ যদি অনবরত করতে থাকেন, প্রথমে আপনাদের এই যে অনেকে আপনারা জিম করেন না, জিম করতে গেলে দেখবেন এই যে পুশ আপ দেয় বা বিভিন্ন ধরনের আপনাদের জিমের ক্রাইটেরিয়া আছে, সব তো আমি জানি না। তো প্রথমে দেখবেন আপনারা যখন নতুন করে শুরু করেন তখন একটু টাইম বেশি লাগে, একটু হাঁফিয়ে যান, একটু কষ্ট হয়। করতে 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 দেখবেন এক সময় এটা খুব মানে রিল্যাক্সে চলে আসে, আপনারা ইজিলি একসাথে অনেকগুলো বুক ডাউন দিতে পারবেন। সো এই যে যারা এসআইতে ইন্টারভিউ দেয় তাদের কিন্তু এই যে বুক ডাউন এগুলো প্র্যাকটিস করতে হয়, পুশ আপ, তারপর সিট আপ, আরও কী কী যেন আছে, আবার হাই জাম্প, লং জাম্প।
সো আমি আমার সাথেরই অনেক বন্ধু বান্ধব দেখেছি এরকম, ওরা প্রথম দিন দৌড়াতে গিয়ে দৌড়াতে পারতো না, হাঁফিয়ে যেত, এরপরে যখন 2 থেকে 3 দিন দৌড়াতো তখন ঠিক হয়ে যেত, আবার যখন মাঠে টেস্ট দিয়েছে তখন ঠিকই তারা কোয়ালিফাই করে ফেলেছে। সো এভাবে নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। এবার দেখেন প্রায়োরিটাইজিং কোয়ালিটি ইন দ্য বিজনেস স্ট্র্যাটেজি কি বলেছে, আপনার যে কোয়ালিটি সেটা বিজনেস স্ট্র্যাটেজির সাথে ব্যালেন্স হচ্ছে কিনা সেটাও আইডেন্টিফাই করতে হবে। কি বলেছে দেখেন, বাই ইন্টিগ্রেটিং কোয়ালিটি অ্যাজ আ কোর ভ্যালু অ্যান্ড গোল উইথ দ্য ওভারঅল বিজনেস স্ট্র্যাটেজি। আপনার প্রত্যেকটা এমপ্লয়ির কাছে এরকম একটা মেসেজ আপনাকে সেন্ড করতে হবে যে আমার বিজনেসের স্ট্র্যাটেজি এইটা, এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কোয়ালিটি মেনটেন হবে। এভাবে তাদেরকে পুশ করেন এবং যে কাস্টমার আছে তাদের কমিটমেন্ট বাড়ানোর ট্রাই করেন, যে এমপ্লয়ি আছে তাদের আপনার বিজনেসের প্রতি কমিটমেন্ট বাড়ানোর ট্রাই করেন। একসময় দেখবেন কোয়ালিটি ডেভেলপ হবে। আপনার এমপ্লয়ি যখন কমিটেড থাকবে সে মনে করবে যে আমার অর্গানাইজেশন আমাকে তার একটা নিজের মনে করে, শুধুমাত্র এমপ্লয়ি মনে করে না। যখন আপনার প্রত্যেকটা কর্মী বুঝতে পারবে যে এটা তার নিজের অর্গানাইজেশন, পরিচয় দিতে গিয়ে বলে এটা তো আমার, মানে এখানেই তো আমার সব, এরকম বলে, অনেকে বলে এটা আমার সেকেন্ড হোম, এরকম বলে ফেলে। তো এই অ্যাসিওরেন্স যখন আপনি এমপ্লয়িকে দিতে পারবেন, এরকম একটা কমিটমেন্ট তার মধ্যে তৈরি করতে পারবেন যে হ্যাঁ এটা আমারই অর্গানাইজেশন, আমি ভুল করলে সেটা আমার অর্গানাইজেশনের ভুল হচ্ছে, আমাকে কাজটা ঠিকভাবে করতে হবে। এই কমিটমেন্টটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন আলটিমেটলি আপনার কোয়ালিটি বিল্ড আপ হবে, এটা শিওর থাকেন। আপনি কর্মীকে অসুখী রেখে কখনো, আনহ্যাপি রেখে কখনোই আপনার কোয়ালিটি আনতে পারবেন না। যখন আপনি আপনার কর্মীকে কম স্যালারি দিচ্ছেন, সুযোগ সুবিধা কম দিচ্ছেন, বাট অনেক খাটাচ্ছেন, তখন তার একটা মেন্টাল ট্রমা, মেন্টাল ডিসঅর্ডার তৈরি হবে আপনার প্রতি, এই অর্গানাইজেশনের প্রতি। সো আপনি যখন তাদেরকে হ্যাপি রাখতে পারবেন, তাদের ভেতর থেকে মোটিভেশন বাড়বে, মোটিভেশন বাড়লে আপনার প্রোডাক্টের কোয়ালিটি বাড়বে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, আপনি যেটাই বলেন না কেন। আজকে ক্লাসে যদি আমি আপনাদেরকে মোটিভেশন দিই যে আপনারা লেখেন, আপনারা ভুল লেখেন, শুদ্ধ লেখেন, লেখার ট্রাই করেন, তাহলে আপনারা সাহস পাবেন লেখার জন্য। বাট আমি আপনাদেরকে এই মোটিভেট করছি না, তাহলে তো আপনারা একটা অক্ষর লিখতে ভুল করবেন, মানে ভয় পাবেন যে যদি ভুল হয়ে যায়। সো যেখানে মোটিভেশন থাকবে, যেখানে কমিটমেন্ট থাকবে, সেখানে কোয়ালিটি অ্যাসিওর হবে, এটা মাস্ট। এই পর্যন্তই আপনাদের মোটামুটি সিলেবাস ডান, ঠিক আছে? টপ করেন। মোটামুটি হচ্ছে আপনাদের এখানেই সিলেবাস ডান, এবং আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন অলরেডি সবগুলো পড়িয়ে ফেলেছি।